Ami is our everything, my everything. সেদিনের পর আজ 2 দিন হয়ে গেছে। জিনের মা পরের দিনই চলে গিয়েছিলেন। অনেক আটকানোর পরেও তিনি থাকেননি, সে চলেই গিয়েছিলেন। ক্লাসেতে ইয়োনা, সিয়ন, ইয়নজুন, সবিন বসে গল্প করছিল। স্যাররা মিটিং করছে কোনো একটা বিষয় নিয়ে, তাই তাদের ক্লাস হচ্ছে না। সেখানে কিছু সিনিয়ররাও আছে। অনেকে কৌতূহল হয়ে সেদিকে ঘুরঘুর করছে, আবার কেউ কেউ তো ওদের মতো আড্ডা দিচ্ছে, প্রেম করছে, কেউ পড়ছে, আবার কেউ গান গাইছে। ধুর, এই সিঙ্গেল জীবন আর ভালো লাগে না। আহারে বেচারা। এভাবে দুঃখ প্রকাশ না করে তো একটা জেফ খুঁজে দিতে পারিস নাকি? কেন রে, আমার কি তোর ঘটক মনে হচ্ছে? আমার জন্য না হয় একটু ঘটকগিরি করলি, কি আসে যায়। ঠেকা পড়েনি আমার। ওরে ওরে দোস্ত দোস্ত। ইয়নজুন সবিনকে ধাক্কা দিয়ে কথাটি বলল। সবিন বিরক্ত হয়ে বলল, আমারে আবার এর মধ্যে টানছিস কেন? দোস্ত, তোর না একটা বোন আছে? ইয়নজুন লজ্জা লজ্জা ভাব নিয়ে কথাটা বলল। ইয়নজুনের কথা শুনে সবিনের চোখ বড় বড় হয়ে গেল। দাঁতে দাঁত পিষে পিষে বলল, নজর ঠিক কর শালা, ওটা আমার বোন মানে তোর বোন। সবাইরে যদি বোন ভাবি তাহলে বউ বানামু কারে? ওদের কথা শুনে তে এতক্ষণ হাসছিল, কিন্তু শেষে ইয়নজুনের কথাটা শুনে বলল, কেন, উমা আছে তো। উমা নামটা শুনে ইয়নজুনের চোখ বড় বড় হয়ে গেল, আর ওরা তিনজনে একসাথে বলে উঠল, উমা? উমা? উমাকে? জুন, বাবু তুমি মুখ খুলবা নাকি আমি মুখ খুলবো? কথাটি বলে তে বাঁকা হাসলো। ইয়নজুন তের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলল, আমতা আমতা করে বলল, আমি কি বলবো? আর উমাকে? হ্যাঁ, আমি উমা টুমা বলে কাউকে চিনি না। আমি কখন বললাম তুই উমাকে চিনিস? এই যে কথায় আছে না, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি, ব্যাপারটা ঠিক তেমন হলো না। ইয়নজুন চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছে। ইয়োনা, সিয়ন, সোবিন বেচারারা কিছু বুঝতে পারছে না, শুধু বোকার মতো চেয়ে রইল ওদের মুখের পানে। ইয়নজুন কিছু বলছে না দেখে তে আবার বলল, তুই বলবি নাকি আমি বলবো? ইয়নজুন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তুই কি বলবি? যা আমি জানি সেটাই বলবো। তুই কি জানিস? হ্যাঁ, এই যে উমা তোমার কি হয়? ইয়নজন কথাটা বলতে গিয়ে তুতলে গিয়েছিল। তেও তার মতো করেই তুতলে কথাটার অ্যান্সার দিল। ইয়নজন কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে রইল তের পানে। ধুর, সাতার মাথা কিচ্ছু বুঝতে পারছি না। উমাকে? আর কি বলছিস তোরা, একটু ক্লিয়ার করে বল। উমা আমাদের ভাবি হয়, ক্লাস 10-এর স্টুডেন্ট। ভাবি? তুই মিঙ্গেল ইয়নজন, আর আমরা জানি না? সিয়ন উত্তেজনায় কথাটা বেশ জোরেই বলে ফেলল। ইয়নজন কাঁদো কাঁদো মুখ করে বলল, বিশ্বাস কর দোস্ত। ইয়নজনকে কিছু বলার সুযোগ দিল না, সবাই মিলে মারতে লাগলো। তুই মিঙ্গেল আর আমাদের ট্রিট দিলি না, বিয়েতে দাওয়াত দিলি না, আমাদের আমাদের আগে বললি না, আমরা তোর কেউ না। কথাগুলো বলছে আর তিনজন মিলে মারছে ইয়নজনকে। তে তো বসে বসে হাসছে। ক্লাসে যারা আছে তারা সবাই তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে কি হয়েছে। তের অবস্থার বেগতিক দেখে থামিয়ে বলল, আরে থাম তোরা, বিয়ে ঠিক হয়েছে, বাসা থেকে এখনো বিয়ে দেয়নি তো। তুই কেমনে জানলি? আগে ওকে কিছু বলতে বল ভাবির নামে, তারপর টপ সিক্রেট আমি বোম ফাটাবো। ইয়নজুন ব্যথায় জামা টেনে টেনে চুল ঠিক করে বসে বিরক্ত নিয়ে বলল, আমি ওই মেয়েরে নিয়ে কি বলবো? হ্যাঁ, শালাও ডাইনি একটা। আমি বোন ভাবতাম, আর ওই মহিলা আমারে ফাঁসায় হবু বানাই নিছে। আমার কি দোষ? মানে কি? কি হয়েছে ভালো করে ক, নাইলে একটা মারও কিন্তু নিচে পড়বে না। আরে না না, আমি কইতেছি, আসলে উমা আমার ফুফাতো বোন। ও আমাদের বাড়ি যখন তখন আসতো, ইনফ্যাক্ট এখনো যখন তখন আমাদের বাড়ি চলে আসে। ভাই রে ভাই, কি কমু আর দুঃখের কথা। ওই মেয়ে আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করছে। ইয়নজুন কাঁদো কাঁদো ফেস করে কথাটা বলল। চারজন ইয়নজুনের মুখের কাছে মুখ নিয়ে বলল, কি করে? জড়িয়ে ধরে, কিস করে, আমার শার্ট নিয়ে টানাটানি শুরু করে দেয়। ভাই রে ভাই, জানিস না, আমার একটু শান্তিতে থাকতে দেয় না। আমার আর ওকে না এভাবে একদিন জড়িয়ে থাকতে দেখেছিল দাদু, তখন থেকেই বিয়ে ঠিক করেছে। তুক্কু কাবিন করানো হয়ে গেছে। 18 বছর হলে ওকে নিয়ে আসবে আমাদের বাসায় অনুষ্ঠান করে। এত কিছু হয়ে গেছে আর আমাদের বলিস নাই? আবার ঘরে বউ রাইখা পরকিয়া করতে চাস? শালারে ধর। আর মারিস না বোন, এমনিতেই গা ব্যথা করছে। আচ্ছা মারবো না, কিন্তু আমাদের ট্রিট চাই, সাথে ভাবির সাথে মিট করতে চাই। কবে করাবি বল? কথায় তারা তিনজনও সামিল দিল। বলল, আচ্ছা, ওরে নিয়ে বের হবো, তার আগে তুই বল, তুই জানলি কেমনে সেটা ক। আরে কিছুদিন আগে তোকে ফোন দিয়েছিলাম, ফোনটা উমা ধরেছিল, আমাকে জেরা করতে থাকে। আমি কে, ইয়নজনের সাথে কি সম্পর্ক, ইয়নজনের সাথে কি কথা, ব্লা ব্লা।
পুরাই সিআইডি ভাই। শালা ওই একখান বাচাল মহিলা। তারপর বল। সবকিছু শুনে বলল আমার কাছেও পরে ফোন দিবে, যেন আমি ফোনটা ধরি। ও ফোন দিয়ে তারপর তোর সম্পর্কে শুনলো, তুই ঠিকমতো খাস কিনা, ঠিকমতো পড়াশোনা করিস কিনা, কোনো মেয়ের দিকে তাকাস কিনা। এসব আসলে মেয়েটা সত্যি তোকে ভালোবাসে, এভাবে অবহেলা করিস না, হারিয়ে গেলে আর পাবি না, আফসোস করবি তখন। আমি জানি তুইও মেয়েটাকে ভালোবাসিস, কিন্তু প্রকাশ করতে চাস না। ইয়ঞ্জন মুস্কি হাসলো। ওরা চারজনই হই হই করে উঠলো। আরো কিছুক্ষণ গল্প করে বাড়ি যাওয়ার জন্য নিচে আসলো। জঙ্কুকের ফ্রেন্ডরা দাঁড়িয়ে কি নিয়ে যেন আলোচনা করছিল, ওদিকে গেল তারা। হাই এভরিওয়ান, কি নিয়ে আলোচনা করছেন আপুরা? আরে তোমরা এতক্ষণ পর আসলে, আমরা পিকনিক নিয়ে কথা বলছিলাম, তোমরা যাবে তো? অনেক মজা হবে। তে আর ইয়োনার মুখটা চুপসে গেল, কারণ জিন আর আরএম জার্নি করতে দিবে না। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে জার্নি করতে দেয় না বেশি তাদের। পিকনিক? কোথায় নিয়ে যাবে পিকনিকে? জানি না, জঙ্কুক আর ইয়োনা আসুক, ওরা ওখানেই ছিল। মিটিং শেষে ওরা আসলে জানতে পারবো সব। ও আচ্ছা, তোমাদের ভাইয়াও আছে ভেতরে? সুগা ভাইয়া? হ্যাঁ। ও তাহলে তোরা ভাইয়ার সাথে বাসায় যাস, আমরা যাই, একটা কাজ আছে রে। সুগা, তোমরা যাচ্ছ না? আমি জানি কেন যাবে না, তাও বললাম, বাকিটা তোমাদের ইচ্ছা। জি স্যার, ভাইয়া আর ভাবিপু যেতে দিবে না, এত দূরের রাস্তা। আমি জানি ব্যাপারটা, তাও বললাম যদি যাও ভালো লাগতো। জি স্যার। জঙ্কুক, ইয়নো, তোমরা লিস্ট করে নিও কে কে যাবে, কাল থেকে কাজ শুরু করে দিও, ওকে? ওকে স্যার। আচ্ছা স্যার, আমরা যাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জঙ্কুক আর ইয়োনা চলে গেল। সুগা হেড স্যারের সাথে কি কথা বলতে লাগলো। তে আর ইয়োনা সুগার জন্য ওয়েট করতে করতে কলেজের বাইরে চলে আসলো গাড়ির কাছে। তে ওদিক ওদিক হাঁটাহাঁটি করছিল, তখন কোথা থেকে একটা কালো গাড়ি এসে তের মুখ চেপে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। ইয়োনা চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না। কিছু দূর গাড়ির পেছনে ছুটলো, তাও কোনো কাজ হলো না। চলে গেল গাড়ি চোখের বাইরে, খুঁজে পেল না আর। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে ইয়োনা হতভম্ব হয়ে গেল। কেমন রিয়াক্ট করা উচিত সে বুঝতে পারছে না। স্তব্ধ হয়ে বসে আছে তে। কয়েক মুহূর্তে কি থেকে কি হয়ে গেল ওর সাথে সেটাই ভাবছে সে। ঘরটাতে পিনপিনি নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। তেকে সুগা আর ইয়োনা ধরে আছে। শান্ত হয়ে বসে আছে তে। ওর চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে, দেখে মনে হচ্ছে ওর দেহে প্রাণ নেই। জঙ্কুক চুপচাপ বসে আছে, কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। তের চোখে শুধু কিছুক্ষণ আগের কথাগুলোই ঘুরছিল, সে ভাবছিল সেই কথাগুলো। ইয়োনা তখন ওখানে বসেই কান্না করতে লাগলো। ওর জ্ঞান হতেই দৌড়ে কলেজের দিকে আসলো। তখন জঙ্কুকরা কলেজ থেকে বের হচ্ছিল। ইয়োনাকে কান্নারত অবস্থায় দেখে ওরা থেমে যায়। ইয়োনা ওদের সামনে এসে বারবার কিছু একটা বলতে যাচ্ছে, কিন্তু সব কথাগুলো ওর গলায় আটকে যাচ্ছে। ইয়োনা, কি হয়েছে? তুমি এমন করে কান্না করছো কেন? বলো। ওরা নিয়ে গেছে, প্লিজ ওকে বাঁচান। ইয়োনার কথা শুনে ওরা ঘাবড়ে গেল। জঙ্কুকের বুকটা কেঁপে উঠল। ইয়োনার কথা শুনে জঙ্কুক তৎক্ষণাৎ হন্তদন্ত হয়ে বলল, নিয়ে গেছে মানে? কে নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে? জানি না, ওদেরকে দেখতে পাইনি আমি, মুখে মাস্ক পরা ছিল। দেখে নিয়ে চলে গেছে, প্লিজ দেখে নিয়ে আসুন প্লিজ। জঙ্কুকের মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। চোখের বদ্ধ পানিগুলো আসতে চাচ্ছে। অজানা ভয়ে বুকের ভেতরে চিনচিন ব্যথা অনুভব করলো। নিজেকে সামলিয়ে ইয়োনাকে বলল, কোনো লোকেশন ট্র্যাক কর, আমাকে বলবি কোথায় গেছে। জঙ্কুক বাইক নিয়ে তেকে যেই দিকে নিয়ে গেছে সেই দিকে ছুটতে লাগলো। ইয়োনো জঙ্কুককে বলে দিচ্ছে কোন দিকে যেতে হবে। জঙ্কুকও সেদিকেই যাচ্ছে। মিনিট পাঁচেক পরে সুগা বের হলো। ইয়োনাকে কান্নারত অবস্থায় দেখে ব্যস্ত হয়ে যায়। সবটা শুনে তার হাত পা কাঁপতে থাকে। তের চোখে পানির ছিটে পড়ায় পিটপিট করে তাকালো। আলোর ঝলকানিতে আবারও চোখ বন্ধ করে সামনে তাকালো। সামনে কাই আর সাথে আরো কয়েকটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলো। তার দিকে তাকিয়ে হাসছে। ঘাড় ঘুরিয়ে চারপাশটা দেখলো। টিন আর বিজলির ওপরে শুয়ে আছে সে। উঠে বসে। তে ভয়ে ভয়ে বলে, কি চাই আপনাদের? আমাকে কেন এনেছেন? তোমাকে সুন্দরী। ওদের মধ্যে থাকা একটা ছেলে কথাটি বলে বিশ্রী হাসি দিল। তে ঘাবড়ে গিয়ে বলল, কি বলছেন এসব? আমি বাড়ি যাব, প্লিজ আমাকে ছেড়ে দিন। অবশ্যই অবশ্যই ফুলটুসি, আমাদের কাজ হয়ে গেলে তোমাকে ছেড়ে দেবো সোনা বাবু। আরে তোরা বাইরে যা, আগে আমার কাজটা সেরে নি, তারপর তোরা যা ইচ্ছা করিস। ওকে বস। তের ভয়ে চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। বারবার আল্লাহকে ডাকছে সে মনে মনে।
কাইকে ওর দিকে আগে এগিয়ে আসতে দেখে বুক ফেটে কান্না আসতে লাগলো। তাহলে কি ওর গায়েও ধর্ষিতার ট্যাগ লেগে যাবে? সবাই ওকে ঘৃণার চোখে তাকিয়ে দেখবে। প্লিজ কাছে আসবেন না, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ আমাকে যেতে দিন। আমি কি করেছি? আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি কি ক্ষতি করেছি আপনার? কেন এমন করছেন আমার সাথে? তোর জন্য আমি সেদিন জঙ্কুকের কাছে রাস্তায় সবার সামনে মার খেয়েছি। আমার বাবা মার কাছে আমি কথা শুনেছি, এরপরেও তোকে আমি ছেড়ে দেব? কি করে বল? আমার মান সম্মান নিয়ে তুই নাড়া দিয়েছিস, তোকে কি করে আমি মান সম্মান নিয়ে থাকতে দিব বল? আমি তো এত মহান না, তাই আমিও তোকে জাগিয়েছি। তোর সর্বনাশ তুই নিজের চোখে দেখবি। কাই দাঁতে দাঁত পিষতে পিষতে কথাগুলো বলতে বলতে এগিয়ে আসতে লাগলো। তেও পিছাতে পিছাতে দেয়ালের সাথে লেগে গেল। কাঁদতে কাঁদতে বলল, আমি আপনার বোনের মতো, প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। কাই তের কাঁধের জামাটা টান দিল। তে ভয়ে জোরে কান্না করে দিল। তখনই দরজাটা জোরে শব্দ করে খুলে গেল। কাই আর তে সেদিকেই তাকালো। জঙ্কুক রক্তবর্ণ চক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে। তে যেন আশার আলো ফিরে পেল। ছুটে গিয়ে জঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তে জঙ্কুকও তেকে জড়িয়ে নিল পরম স্নেহে। তুই তুই আবারও এখানে? এই তোরা কে কোথায় আছিস? ধর এটাকে। কারো কোনো শব্দ আসলো না। তখনই ইউনো ভেতরে ঢুকলো। তোদের এখানে ঢুকতে দিল কে? এই তোরা কই? হাই, তোর চেলারা তো পালিয়ে গেল। এখন এবার কায়ের মনে ভয় জমলো। এদিক ওদিক তাকাতে লাগলো। পালানোর পথ খুঁজছে সে। কারোর কিছু বোঝার আগেই কাই বাইরের দিকে দৌড় দিল। ইউনো পিছন পিছন গেল। তে, তুমি কাঁদছো কেন? কিছু হয়নি তো, আমি আছি তো, কিছু হতে দেব না তোমার। তে জঙ্কুকের আমি আছি তো তোমার কিছু হতে দেব না কথাটা শুনে ভরসা পেল। তাও জঙ্কুককে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করতে লাগলো। তখনই রুমে কয়েকজন ঢুকলো। ওদেরকে এমন অবস্থায় দেখে খারাপ ভাবলো তারা। ভাবারই কথা, তের জামাটা কাঁধ থেকে ছেঁড়া, আর ওনারাও বয়স্ক, আগের দিনের মানুষ। আমি বলেছিলাম না এখানে ফষ্টি নষ্টি চলতেছে? আমার কথা তো কেউ বিশ্বাসই করতেছিল না। দেখো এবার নিজেদের চোখ দিয়েই দেখো। জঙ্কুক আর তে ওদের কথা শুনে ঘাবড়ে গেল। কিছু বুঝতে না পেরে জঙ্কুক বলে উঠল, কি বলছেন আপনারা? বুঝো না এখন তো বুঝবা না। না বুঝার ভান তো ধরবাই। বলবা আমরা ভুল বুঝতাছি। এমন কত দেখলাম, এর লাগেই তো তোমরা আকাম কুকাম কইরা পার পাইয়া যাও। কি সব বলছেন আপনারা? আপনারা ভুল বুঝছেন। আমরা কোনো ভুল বুঝতাছি না। এই কাজী ডাকো, আকাম কুকাম করবো আর বিয়া করব না, তা তো হইতে দিব না। তে ভয়ে গুটিসুটি মেরে আছে। জঙ্কুক ওদের বোঝানোর অনেক ট্রাই করলো, অনেক ধমক দিল, কিন্তু কোনো কাজ হলো না। ওদের বিয়েটা জোর করেই দিয়ে দিল। ইওনো কায়ের পেছন নেওয়ার সময় ইওনোর ফোনে আয়ু ফোন দিয়ে জায়গার নাম শুনে ওরাও আসে। ইওনো ওদের সঙ্গেই আসে। ওরা এসে তো লোক দেখে হতভম্ব হয়ে যায়। ওদের কাছে খারাপ কথা শুনে সুগা রেগে বলল, জাস্ট শাট আপ। আপনারা কি মানুষ? আগে কোথায় ছিলেন যখন মেয়েটাকে তুলে আনা হয়েছিল? জঙ্কুক থেকে বাঁচিয়েছে, কোনো ক্ষতি করেনি। আর আপনারা প্রথম থেকে কিছু না শুনে একটু দেখেই বিচার করে নিলেন, এত বড় একটা ডিসিশন নিয়ে নিলেন। ফাইজলামি পাইছেন। ওখানে থাকা সবার মুখটা চুপসে গেল। বলল, মাফ কইরেন ভাই, আগে অনেকেই এমন করছে, তাই আমরা ভাবছিলাম ক্ষমা করলেই কি সব ঠিক হয়ে যাবে। আপনারা ওদের পরিবারকে না জানিয়ে বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দিয়ে মহান কাজ করেছেন। এখন ওদের কি হবে? বিয়েটা কি ছেলে খেলা মনে হয় আপনাদের কাছে? এখন বিয়েটা হয়ে গেছে। ওনারা আর কিছু বলার সাহস পেল না, আস্তে আস্তে বেরিয়ে গেল। তখন থেকেই তে চুপচাপ বসে আছে, আর চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। ওর মনে শুধু একটা কথাই আসছে, ওর ভাইয়া আর ভাবিপু ওকে ভুল বুঝবে না তো, কষ্ট পাবে না তো, ওকে দূরে ঠেলে দেবে না তো। এমন নানান ভাবনা ওর মনে উকি দিচ্ছিল। নীরবতা ভেঙে আয়ু বলল, আমার মনে হয় ফ্যামিলিতে জানানো উচিত, এত বড় সত্যিটা লুকানো উচিত নয়। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। ওদের কথা শুনে তের ভাবনার বিচ্ছেদ ঘটলো। বলল, না না, ভাইয়া বাবুকে কষ্ট দিতে পারবো না, ওরা আমাকে ভুল বুঝবে। ওই দুটো মানুষকে আমি কখনোই কষ্ট দিতে পারবো না, মরে গেলেও না, কখনো না। তুমি বলবে না ভাইয়াকে? ভাইয়ার আশা তুমি এই কথা বলে ভেঙে দিতে পারবে না। কিসের বিয়ে? হ্যাঁ, আমি এই বিয়ে মানি না। চোখের পলক পড়ছে না জঙ্কুকের, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। আমি এই বিয়ে মানি না কথাটা শুনে ওর বুকের ভিতরে ধুক করে ওঠে। বুকে ভিতরে ব্যথা ব্যথা অনুভব হচ্ছে।
নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওর খুব কষ্ট হচ্ছে।